হ্যালো এভরিওয়ান, আমি দীপ্তি আর তোমরা দেখছো আমার চ্যানেল ডেলি ডোজ দীপ্তি। আরেকটা সুন্দর নতুন ভ্রমণ কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা তুফানগঞ্জ থেকে ভুটানের ভ্রমণে বেরিয়ে পড়েছি। ভোরবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, আমাদের ছোট্ট মেয়েকেও তৈরি করে নিলাম। তারপর আমার হাজব্যান্ড, ভাইয়ের বন্ধুরা, বান্ধবীরা সবাই মিলে শুরু হলো আমাদের ভুটান যাওয়ার যাত্রা। তুফানগঞ্জ থেকে আলিপুরদুয়ার পেরিয়ে আমরা জয়গাঁয়ের উদ্দেশ্যে এগিয়ে চললাম। পুরো রাস্তাটা জুড়ে দুপাশে সবুজে সবুজ, মাঝখানে কিন্তু আমাদের একটা ট্রেন গেট পড়েছিল, তো সেখানে দেখলাম একটা ট্রেন যাচ্ছে। দারুণ লাগছিল এই দৃশ্যটা। যাই হোক, এবার কিন্তু আমরা আরও এগিয়ে যাচ্ছি জয়গার দিকে। দুপাশ জুড়ে সবুজ চা বাগান, ছোট ছোট দোকান আর মন ভরে যাওয়ার মতো সুন্দর দৃশ্য। যত সামনে এগোচ্ছিলাম ততই দূরের পাহাড়ের অপরূপ সৌন্দর্য চোখে পড়ছিল। মনে হচ্ছিল যাত্রাপথ যেন একটা অসাধারণ অভিজ্ঞতা। জয়গায় পৌঁছানোর আগে তার চারপাশে যে ভিউগুলো আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। জয়গায় পৌঁছে আমরা ভুটানে প্রবেশ করার আগে আমাদের আইডি ভেরিফিকেশন, পারমিটের কাজ সম্পূর্ণ করতে হবে। সেজন্য আমরা একটা জায়গায় গিয়ে দাঁড়াবো সবাই, আমাদের গাড়িটা পার্কিং হবে। তারপর সেখানে আমাদের কি কি পারমিট করাতে লাগে সব কিছুই আমরা সেখানে করব। আর এই সব কাজে শেষ করে আমরা একটা নতুন গাড়ি ভাড়া করব। তো সেই যেহেতু আমাদের যে গাড়িটা নিয়েছি সেটা আমাদের ভুটানে যতজন লোক আছে নিয়ে যেতে দিবে না। খুব বেশি হলে একটা গাড়িতে 4 জনের বেশি যেতে পারবো না। তো আমরা তো সেখানে মোটামুটি 7-8 জন ছিলাম, তো সেজন্য আমরা নতুন আরেকটি গাড়ি ভাড়া করছি। তোমাদের বললাম না, দূর থেকে পাহাড়ের ভিউটা এতটাই সুন্দর, কি বলবো, মন মুগ্ধ করার মতো পরিবেশ। সত্যি পাহাড় আমার এত ভালো লাগে, আর আমি এত ঘুরতে ভালোবাসি। যতই এগোচ্ছি ততই সত্যি মনটা আরও ভালো হয়ে যাচ্ছে। কি বলবো তোমাদের, আমার খুবই ভালো লাগছে। যাই হোক, এবার তো আমাদের সব কিছু পারমিট করতে হবে। সব কিছু পারমিট করে সব কাজ শেষ করে নতুন গাড়ি ভাড়া করলাম এবং শুরু হলো ভুটানের ভেতরে যাওয়া। এই তো দেখতে পাচ্ছ ভুটানের গেটটা, আর তার চারপাশে যে রেড কালারের দেখছো লাইনের মতো একটা আছে, ওই দিক দিয়ে আমাদের লাইনে দাঁড়াতে হবে। কিন্তু এটাতে যাওয়ার জন্য ভেতর দিয়ে ঘুরে যেতে হবে। এবার কিন্তু আমরা নতুন গাড়িটা ভাড়া করে ফেলেছি অলরেডি। সেই গাড়ির যে দাদাটা ছিল সেই দাদাটা আমাদেরকে বলেছিল 1,500 টাকা, আমরা বলেছিলাম 1,200 টাকা। যাই হোক, আর আমাদের গাড়ির ভাড়াটা পরে বলি, কারণ আমরা এখান থেকে আরও অনেক জায়গায় গিয়েছি একদিনের মধ্যে। তোমরা যদি চাও একদিনের মধ্যে অনেক জায়গায় ঘুরতেই পারবে যদি আমাদের মতন করে যাও। তো সকাল সকাল বাড়ির থেকে বেরিয়ে পড়তে হবে, আর যদি সঙ্গে করে বাচ্চা থাকে তাহলে কিছু খাবার নিয়ে যাবে, ব্যাস, আর কোনো চিন্তাই নেই। এবার কিন্তু আমাদের গন্তব্য ভুটানের যে বিখ্যাত হ্যাঙ্গিং ব্রিজ আছে, সবার প্রথমে সেখানে যাব। তার আগে বলি যে সেখানের ভিতরে যাওয়ার আগে যে কিছু করলাম সেই সব কিছু তোমাদেরকে একদম ডিটেলসে জানিয়ে দিচ্ছি। তোমরা তো ভাবছো গাড়িটা যেতেই আছে কোথায় যাচ্ছে। অ্যাকচুয়ালি রাস্তার দুধার দিয়ে এদের এত গাড়ি ছিল, আর তারা তো সেই গাড়িগুলো ভাড়াতে লাগিয়ে দিয়েছে। তো তার জন্য তাদের পার্কিং জায়গায় আমাদের গাড়িটা পার্কিং করতে দিচ্ছে না। এদিকে আমাদের ওখানে লেট হয়ে যাচ্ছে। যত দেরি করে আমরা লাইনে দাঁড়াবো আমাদের ততটা লেট হবে ভেরিফিকেশন পারমিট বের করতে। তারপর ইমিগ্রেশন চেকপোস্ট বলা হয়, যেখানে ভুটানের ইমিগ্রেশন অফিস বা ইমিগ্রেশন চেকপোস্ট বলা হয়, সেই জায়গাটাতে আমরা যাব। তো এবার অলরেডি কিন্তু আমরা ঢুকে পড়েছি। মেয়ে কিন্তু ওর মানির সাথে খুব সুন্দর যাচ্ছে। তো আমিও ভিডিওটা আর তোমাদের জন্য আর বেশি বড় করলাম না, ছোটই করলাম, কারণ এই ভিডিওগুলো জানি না কতটা সুন্দর হচ্ছে, কতটা দেখতে তোমাদের ভালো হচ্ছে। তো তার আগে ভুটানের যে সব জায়গার ছোট ছোট ছবি ভিডিও তারা করেছে, আর এত সুন্দর একটা জায়গা, এত পরিষ্কার পরিচ্ছন্ন, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। এদের কারুকার্যগুলো সত্যিই আলাদা। দেখো, খুব সুন্দর এখানকার কারুকার্য।
তারপর আমরা এখানে বসে আছি, অনেকক্ষণ বসেছিলাম, মোটামুটি 3 ঘন্টা। তারপর এর মধ্যে আমরা ওয়াশরুমেও গিয়েছিলাম, মেয়েকে জল টল খাইয়েছি। তারপর আমাদের কিন্তু এখানে ইমিগ্রেশন চেক বক্স পোস্ট হয়ে গেছে। এবার থেকে কিন্তু আমরা বের হয়ে গেলাম। বের হয়ে এবার আমরা এখান থেকে গাড়ি ধরবো। গাড়ি ধরে তারপর আমরা এবার প্রথমে যাব হ্যাঙ্গিং ব্রিজে। তো চলো শুরু করা যাক। আমাদের গাড়ি কোথায় আছে, তারপর গাড়িতে উঠে আমরা হ্যাঙ্গিং ব্রিজে যাব। সেই হ্যাঙ্গিং ব্রিজের যাত্রাটা কেমন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো অনেক কিন্তু ওয়াইন শপ আছে, তোমরা চাইলে অবশ্যই ভুটান থেকে ওয়াইন শপে গিয়ে ওয়াইন নিতে পারো, নিয়ে একটা তোমরা নিয়ে আসতে পারবে, আর বাদবাকিগুলো তোমাদের খেয়ে আসতে হবে। তোমরা যারা ড্রিঙ্ক করো বা সফট ড্রিঙ্ক বা ওয়াইন খাও তারা অবশ্যই নিতে পারো। দেখো দূর থেকে পাহাড়টা কত সুন্দর লাগছে, সত্যি আমার ভীষণ ভালো লাগছে। সবুজে সবুজ, চারপাশের পাহাড়। এটা কিন্তু আমার বাড়ির অনেকটাই কাছে। তোমরা যারা তুফানগঞ্জ, কোচবিহার, আলিপুরে থাকো, এভাবে কিন্তু একটা দিন ঘুরেই আসতে পারো। খুব বেশি আহামরি খরচ হবে সেটা কিন্তু না। আমরা যেহেতু প্রাইভেট কারে করে এসেছি, তোমরা যারা আলিপুর বা কোচবিহারে থাকো তোমরা কিন্তু 30 টাকা ভাড়া দিয়ে বাসে করে আলিপুর আসতে পারো কোচবিহার থেকে। কোচবিহার থেকে আবার জয়গা আসতে পারো, সেখানেও মোটামুটি ওই 30-40 টাকা ভাড়া লাগবে। তারপরে জয়গার থেকে আসবে একটা গাড়ি ভাড়া করে, বা শেয়ার ক্যাফেও তোমরা যেতে পারো। যদি শেয়ারে যাও ওই তো তোমাদের মোটামুটি 5 থেকে 600 টাকা খরচ হবে, ব্যাস, আর কিছুই না। আর তুমি রাস্তায় যে জল খাবে না খাবার খাবে সেই খরচটা তোমার নিজস্ব, এইটুকুই। কিন্তু অনায়াসে খুব সুন্দর একটা জায়গা ঘুরে নিতে পারবে। আর বলতে গেলে ভুটান কিন্তু আমাদের প্রতিবেশী দেশ, বলতে পারো যে আউট অফ ইন্ডিয়া। এবার আমাদের গন্তব্য ছিল ভুটানের বিখ্যাত হ্যাঙ্গিং ব্রিজ। সেখানে গিয়ে আমরা তো অনেক ছবি তুলবো, ভিডিও করব, সুন্দর সময় কাটাবো। ব্রিজের পাশেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার জল, তো ঝর্ণার সেই বরফ শীতল জল আমাদের খেয়ে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। জলটা এতটাই ঠান্ডা ছিল যে আজও মনে আছে। এবার কিন্তু এখান থেকে আমাদের প্রচুর ভিডিও, ফটো পোস্ট হবে, তোমরা কিন্তু অবশ্যই দেখবে আমার চ্যানেলে। তো আজকের এখানকার ওয়েদারটা এতটা সুন্দর ছিল, আর নিচটা দিকে তাকালে সত্যি একটু মাথা ঘুরে যায়। যাদের একটু সমস্যা আছে অবশ্যই তাকিও না। আমি কিন্তু ব্রিজের একদম ওপারটাতে চলে গিয়েছি, আর আমার তো ভাই খুব ভয় পাচ্ছে আর আমার মেয়েও খুব ভয় পাচ্ছে, তাই ওর মামারা ওকে কাঁধে তুলে নিয়ে মানে ঘুরছিল। বেশ ভালো লাগছে জায়গাটা, আর এতটাই গরম কি বলবো। এরপরে সেখান থেকে বেরিয়ে এলাম আমরা টিকিট কাউন্টারে। বলতে গেলে আমরা গুম্ফা মন্দিরে এসেছি। গুম্ফা মন্দিরের কিন্তু পরিবেশটা টোটালটাই আলাদা বলবো। গাছে সুন্দর ফুল, চারপাশে সবুজে সবুজ, এতটাই ভালো লাগছিলো পরিবেশটা কি বলবো। এখানে গিয়ে এসে যে একটা কুকুর দেখতে পাবো সেটাও কখনো ভাবিনি, কারণ চারপাশটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে কোনো পশু পাখি থাকবে এটা ভাবাই যায় না। মেয়ে কিন্তু এগিয়ে চলছিল তার মাসিদের সাথে, তার মামাদের সাথে। আমরা কিন্তু এবার গুম্ফা মন্দিরের ভেতরের দিকে ঢুকছি। মেয়ে যাচ্ছে ওর মামাদের সঙ্গে, আমি পেছনে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা যাতে ক্যাপচার করতে পারি সেই জন্য। দেখো কি সুন্দর ভিডিও, দারুণ কালার, আর বিল্ডিংটা দেখো, সরি বিল্ডিংটা খুব সুন্দর, ভিডিওটার কথা বলছি না। একটু ভুল হয়ে গেলে সত্যি একটু মার্জনীয়, ক্ষমা করে দিও। যাই হোক, যাচ্ছি সবাই গুটি গুটি পায়ে এগিয়ে। চারপাশটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কি আর বলবো। সত্যি ভুটান কোথায়, ইন্ডিয়া কোথায়। তাই আমি নিজের দেশকে অপমান করছি না, কিন্তু আমার এই ভুটানের পরিষ্কার পরিচ্ছন্নতা সত্যি, এখানকার গভর্নমেন্টের যে সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে। তো এবার আমরা গুম্ফা মন্দিরের উদ্দেশ্যে উঠছি। সামনে এগুলো কি বলে আমরা জানি না, এগুলো কিন্তু যখন আমি লাভাতে গিয়েছি সেখানেও দেখতে পেয়েছি। আর এত সুন্দর পরিবেশ, চারপাশে এত লোক, সত্যিই ভালো লাগছিল। আর এখানে একটা জায়গা আছে যেখান থেকে সম্পূর্ণ জয়গা শহরটাকে দেখা যাবে। তো চলো তোমাদেরকে সেই জায়গাটাতে নিয়ে যাই। তোমরা কিন্তু অবশ্যই আসবে এই ভুটানে, আর ভুটানে আসলে গুম্ফা মন্দিরে কিন্তু অবশ্যই সবাই মিলে
এসে একটু আনন্দ উপভোগ করে যাবে। আনন্দ করার মতো সেরকম কিছু নেই, কিন্তু দেখার অনেক কিছু আছে। এই ঘরটাতে জানি না কি আছে, দেখলাম প্রচুর ভেতর থেকে লাইট জ্বলছে, আলো জ্বলছে, মোমবাতি জ্বলছে। আর এখানে কিন্তু একটা আম গাছ ছিল, গাছ ভর্তি আম। এটাই যদি আমাদের ইন্ডিয়ার কোনো মন্দির বা মসজিদের পাশে থাকতো, তাহলে গাছে ফল কেন, একটা ফুল কেন, একটা পাতাও থাকতো না। যাই হোক, যেখানকার যেটা কালচার। এরপরে দেখো কাঠগোলাপের মধ্যে দিয়ে ভুটান শহরের নিচেরটা তোমাদের দেখিয়ে দিলাম। এখানে চারপাশে ফলের গাছে এত ফল, কি বলবো। এবার চলো শান্ত মনোরম পরিবেশে মনেস্ট্রি ভেতরে ঢোকা যাক, দেখা যাক কি আছে। যদি পারমিশন দেয় তাহলেই ভিডিও করব, নাহলে আর করব না। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু অনেকেই আছে, যারা অনেক ধর্মের লোকেরাই এখানে আসে। শুধু বলতে গেলে মুসলিম কালচারেরা ওরাই আসে না, তাছাড়া সবাই কিন্তু এখানে আসে মনেস্ট্রি দর্শন করার জন্য। এখানে কিন্তু প্রসাদ হিসেবে ফ্রুট জুস সব কিছুই দিচ্ছিলো। আমরা যখন গেছি শেষ হয়ে গেছিলো, কিন্তু তবুও আমার মেয়েকে দিতে চেয়েছে, কিন্তু আমার মেয়ে নেয়নি। ওই যে আমি বলিনি নেওয়ার কথা, আগে যে বলেছি অন্য অচেনা কারো কাছ থেকে কিছু নেবে না। যাই হোক, এটা শিখে রাখা ভালো। এরপর মনেস্ট্রির ভিতরে আমরা ঢুকলাম। ভেতরটা এত সুন্দর সাজানো গোছানো ছিল, আর এত খাবার। ঠাকুরকে ওরা মনেস্ট্রির ভিতরে ঠাকুরকে চাউমিন থেকে শুরু করে নুডলস, ফুটি, কেক সব কিছুই দিচ্ছে। বুঝতে পারছি না কী কারণে। যাই হোক, ওখানকার কালচার হয়তো ওই রকমই, তার জন্য সব কিছু দিচ্ছে এইভাবে। তারপর দেখো চারপাশটা পরিবেশটা দেখলাম। আর এখানে যে এই যে ঘোরানোর জায়গাটা, এগুলোকে যেন কি বলে, ওম সাই ওম এরকম একটা কিছু একটা বলে। তারপর এরা এটা পরিক্রমা করে। আমরা যেমন জপের মালা করি, ওদের কাছে এটাই ওদের কালচার। তো যাই হোক, আমরা যখন এখানে এসেছি, এখানকার মন্দিরে এসেছি, এখানে যে কালচারটা জানি না কি কি বলতে হয়, তবুও আমি একটু ঘুরিয়েছি এগুলো, আমার মেয়েও ঘুরিয়েছে। বললাম না, এখানে দেখো গাছে আম লিচু এখনও আছে, কিন্তু এটা কিন্তু বেশি দিন আগের ভিডিও না। তবুও দেখো সব কিছু এত সুন্দরভাবে এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছে, কি বলবো। এখানে কেন মানুষ আসবে না। শান্ত প্রাকৃতিক হাওয়া, দারুণ লাগছিল পরিবেশটা। তোমরা একদিনের জন্য এখানে ঘুরে যেতেই পারো। এবার তো যে মিষ্টি ছানাটাকে নিয়ে এসেছি, সেই মিষ্টি ছানাকেটাতে কিছু খাওয়াতে হবে। না খেলে তার ইঞ্জিন আবার চলবে না। সে যদি ডাউন হয়ে যায়, যদি একবার বলে আমি আর উঠবো না বা আমি আর যাব না, তাহলে তো সব কিছু হয়েই গেল। যাই হোক, এই মিষ্টি ছানার জন্য খাওয়ার ব্যবস্থা করতে হবে। দেখো উপর থেকে কিন্তু ওই যে জয়গা শহরটা কিন্তু দেখা যাচ্ছে, নিচের শহরটা কি সুন্দর লাগছে না দেখতে। এই দেখো এখানে ডাস্টবিন, বললাম না ওই ঘরটাতে কি আছে, আলো জ্বলছে, এখানে সবাই প্রদীপ দিচ্ছে। তাই এবার কিন্তু এই আমার মিষ্টি ছানাটার সাথে একটু ভিডিও করলাম, ছবি তুললাম। এই কিন্তু এক মুহূর্তের জন্য মাকে হাতছাড়া করছে না। এবার চলো, এবার আমাদের মেন পয়েন্টে যাওয়া যাক। এবার কিন্তু মানে ভুটানের কিছু শপিং মল আমরা ঘুরবো। ভাবছিলাম যে ভুটান থেকে কিছু না কিছু নিয়ে যাব, জাস্ট যে ভুটানের জিনিস, সেটাই জানি সব জায়গায় সবটাই পাওয়া যায়, এখন অনলাইনেও সব পাওয়া যায়। সুন্দর সুন্দর ক্যাফে ছিল, তো ভেবেছিলাম যে আমরা কিছু খেয়ে যাব, কিন্তু আমাদের যে গাড়ির টাইমটা দেওয়া ছিল, সে বেশিক্ষণ ওয়েট করবে না। তো সে কারণে আমাদের সেভাবে কিছু খাওয়া হয়নি। কিছু জিনিস আমরা নিয়ে এসেছিলাম ভুটান থেকে। ও বুদ্ধ মন্দির, যেমন চাবির লিং, তো কিছু ছোট ছোট জিনিস আমরা নিয়ে এসেছিলাম, তো সেগুলোই সবাইকে দেওয়া হয়েছে। তো দেখো এখানকার বিল্ডিংগুলো কিন্তু টোটালটাই আলাদা। তোমরা চাইলে একদিনে কিন্তু ভুটান ট্যুর করতেই পারো, খুব একটা বেশি খরচ হবে না। ওই 1000 টাকার মধ্যেই তোমাদের ভুটান ট্যুর একদম কমপ্লিট। তো এবার কিন্তু আমরা আবার যাব সেই জায়গাটায় যেখানে আমাদের ভেরিফিকেশন হয়েছিল। তার আগে এখানে মার্কেটটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। আমরা যেহেতু হাঁটা পায়ে মার্কেটটা ঘুরছি, তো তোমাদেরকেও দেখাচ্ছি। খুব সুন্দর, খুব সুন্দর এখানকার ওয়েদারটা। দেখো এর কাছেই কিন্তু আমাদের যে ইমিগ্রেশন চেকবক্স, যেটা চেকপোস্ট আছে, সেটা কিন্তু কাছেই।
আমরা ওই চেকপোস্ট, ওই যে ইমিগ্রেশন চেকপোস্ট তার উল্টো পাশেই আছি। এই জেব্রা ক্রসিং দিয়ে এখানে পার হতে হবে। সত্যি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিও বা ব্লগের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আমাদের ভুটান যাত্রা এইটুকুই। আবার এরপরে জানি না কবে এর পরের পার্টটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। এবার আমরা এই ইমিগ্রেশন পোস্টে পার হয়ে আমরা জয়গায় ফিরে এলাম। বাই বাই।